আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা কস্ট অফ ক্যাপিটালের আজকে একটা ম্যাথ ক্লাসে চলে আসছি। আমরা গত ক্লাসে একটা বড় ম্যাথ করছি, সেখানে 4টা ব্যয় নির্ধারণ করে এরপরে WACC নির্ণয় করছি। আজকে আমরা আরেকটা ক্লাসে চলে আসছি, তো দেখি ম্যাথ ক্লাসটা কীভাবে হয়েছে। এখন আসি, আমরা দেখি এখানে কি বলছে। এটা হচ্ছে DU 2020 সালের একটা ম্যাথ, NU 2016, এরপর 2014, 2013, 2010 সালের একটা ম্যাথ। তো আমরা দেখি এটা কীভাবে হয়েছে। দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ রহিম লিমিটেড কোম্পানি ইজ অ্যাজ ফলোজ। এরপরে বলছে কমন শেয়ার টাকা হচ্ছে 12 লাখ টাকা, 12% প্রিফারেন্স শেয়ার হচ্ছে 5 লাখ টাকা, এরপরে বলছে 8% ডিবেঞ্চার টাকা হচ্ছে 7 লাখ, এরপরে রিটার্ন আর্নিংস হচ্ছে 8 লাখ টাকা। এখন আসি, এখানে আমাদের যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা একটু দেখি। দ্য কমন শেয়ার অফ দ্য কোম্পানি সেলস ফর টাকা 30 ইচ, 30 ইচ। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য কোম্পানি উইল পে নেক্সট ইয়ার, কি নেক্সট ইয়ার বলছে, নেক্সট ইয়ার ডিভিডেন্ড অফ টাকা 3 পার শেয়ার দ্যাট উইল গ্রো অ্যাট 4% ফর এভার। আমাদের গ্রো বলছে। এরপরে দ্য কোম্পানিজ ট্যাক্স রেট ইজ 40%। কোম্পানিজ ট্যাক্স রেট অথবা কর্পোরেট ট্যাক্স রেট একই কথা। ক্যালকুলেট WACC, আমাদের কি নির্ণয় করতে বলছে, তাহলে WACC এটা নির্ণয় করতে বলছে। এখন আসি, এগুলোর ব্যয় নির্ধারণ করতে হবে। আমরা দেখি তাহলে কীভাবে হয়েছে। এখন আমাদের প্রথম হলো কমন শেয়ার। কমন শেয়ারের ক্ষেত্রে আমাদের এখানে 30 টাকায় ইচ, কোম্পানি সেলস কত 30 টাকা দেওয়া আছে। এরপরে এক্সপেক্টেড এটা, এরপরে নেক্সট ইয়ার ডিভিডেন্ড দেওয়া আছে 3। তার মানে এটা বুঝতে হবে আমাদের D1, যেহেতু নেক্সট ইয়ার বলছে ভবিষ্যতে, তার মানে এটা বলছে D1। এবার গ্রোথ রেট কত দেওয়া আছে, গ্রোথ রেট 4% দেওয়া আছে। তাহলে এটা আমাদের কমন শেয়ারের ক্ষেত্রে বা শেয়ার ক্যাপিটালের ক্ষেত্রে কোন মডেলে যাবে, 3টা মডেলের মধ্যে 2 নম্বর মডেল, কারণ আমাদের ওইখানে এক্সপেক্টেড ডিভিডেন্ড অথবা যদি গ্রোথ রেট দেওয়া থাকে তাহলে বুঝতে হবে সেটা আমাদের 2 নম্বর মডেল, অর্থাৎ ডিভিডেন্ড গ্রোথ মডেলে যাবে। সো ডিভিডেন্ড গ্রোথ মডেলের সূত্র ইউজ করে এখন আমরা এই ম্যাথটা করব। এই যে কস্ট অফ ইকুইটি, এরপরে ডিভিডেন্ড গ্রোথ মডেলের সূত্র হচ্ছে KE = D1 ডিভাইডেড বাই P0 প্লাস G ইন্টু 100। তা আমাদের D1 আমরা 3 পাইছি। এই D1 আমরা এখানে কি পাইছি, নেক্সট ইয়ারের D1 3 পার শেয়ার। এরপরে আমাদের এখানে P0 মার্কেট প্রাইস বা সেলস ভ্যালু কত 30। তাহলে 3 ডিভাইডেড বাই 30 প্লাস, এরপরে হলো আমাদের গ্রোথ রেট হলো 4%, তাহলে 0.04 লিখতে পারি আমরা এটা। এরপরে ইন্টু 100 দিলে 14% আসে এটা। তাহলে আমরা 1 নাম্বারটা পেয়ে গেলাম, কস্ট অফ ইকুইটির ব্যয়। এরপরে হলো কস্ট অফ ডিবেঞ্চার। কস্ট অফ ডিবেঞ্চার আমরা কীভাবে নির্ণয় করি। কস্ট অফ ডিবেঞ্চারে আমাদের 2টা সূত্র আছে। কয়টা, একটা হলো রিডেমেবল, আরেকটা হলো ইরিডেমেবল। সেখানে আমরা একটাই দেখছি, যদি আমাদের NSB না দেওয়া থাকে, আমাদের এখানে 12%, 8% ডিবেঞ্চার দেওয়া আছে। হ্যাঁ, এখন আমাদের এইখানে ডিবেঞ্চার নিয়ে আর কি বলা আছে, কিছু কি বলা আছে, কিছুই বলা নাই, শুধুমাত্র দেওয়া আছে কোম্পানিজ রেট 40%। তার মানে এটা হলো ডিবেঞ্চারের কাজ। এই রেট কোথায় যাবে, ডিবেঞ্চারে যাবে। এখন আমাদের এখানে কি নেট সেলস ভ্যালু বা সেলস ভ্যালু নিয়ে কোনো কথা আছে, নাই। তার মানে আমরা ওইখানে যে সূত্রের মধ্যে অর দিয়ে আরেকটা সূত্র শিখছিলাম, সেই সূত্রটা এখানে আমাদের ইউজ হবে। যেমন এই যে আমাদের অর দিয়ে আরেকটা সূত্র ছিল ডিবেঞ্চারে, সেটা হলো এই যে KD = KD ইন্টু 1 - T। কি KD ইন্টু 1 - T, যেহেতু আমাদের ট্যাক্স রেট দেওয়া আছে। যদি পার্সোনাল ট্যাক্স রেট থাকতো তাহলে ডিবেঞ্চারে আসতো না। পার্সোনাল ট্যাক্স রেট যায় রিটার্ন আর্নিংসে, ডিবেঞ্চারে যায় কর্পোরেট ট্যাক্স বা কোম্পানি ট্যাক্স, সেজন্য এখানে আসছে। KD কত দেওয়া আছে আমাদের এখানে ট্যাক্স রেট, KD আমাদের হলো ডিবেঞ্চার 8%। এই যে ডিবেঞ্চার আমরা এখানে KD 8% লিখলাম, 8%। এরপর 1 - আমরা বাদ দিলাম, অর্থাৎ 40% যেটা আছে এটা বাদ দিলাম 1 থেকে। বাদ দেওয়ার পরে আমরা এটা গুণ করলে 4.8% আসে। তাহলে কস্ট অফ ডিবেঞ্চারের আমরা পেয়ে গেলাম 4.8%। এরপরে হলো কস্ট অফ প্রিফারেন্স শেয়ার। এখন কথা হলো কস্ট অফ প্রিফারেন্স শেয়ারের কী বলা আছে আমাদের এখানে। প্রিফারেন্স শেয়ার 12%, অনলি বলা আছে 12% প্রিফারেন্স শেয়ার। এখানে প্রিফারেন্স শেয়ার নিয়ে আর কিছু বলা আছে, কিছুই কিন্তু বলা নেই। তার মানে যেটা আমাদের কস্ট দেওয়া আছে এটাই কস্ট। তার মানে প্রিফারেন্স শেয়ারের যে পার্সেন্টেজটা দেওয়া আছে ওইটাই হলো আমাদের প্রিফারেন্স শেয়ারের কস্ট। তার মানে আমরা এটার আর কোনো ব্যয় নির্ধারণ করা লাগেনি, কারণ এটা নিয়ে কিছু বলা নেই। তার মানে এটাই হলো 12% কস্ট। ওকে, এরপরে কস্ট অফ রিটার্ন আর্নিংস। রিটার্ন আর্নিংসে আমাদের কি বলছে, রিটার্ন আর্নিংসে আমাদের কি এখানে কিছু দেওয়া আছে,
রিটেন আর্নিংসের তো আমাদের এখানে কিছু দেওয়া আছে যে রিটেন আর্নিংসের তো আমাদের দুইটা সূত্র হয়। একটা হলো যদি ট্যাক্স রেট দেওয়া থাকে, আর একটা হলো ট্যাক্স রেট না দেওয়া থাকলে। এখানে এই ম্যাথে আমাদের পার্সোনাল ট্যাক্স রেট আছে? নাই, এখানে পার্সোনাল ট্যাক্স রেট নাই। তার মানে রিটেন আর্নিংস তাহলে কোনটা হবে? কে ই সমান সমান কে আর, কে ই সমান সমান কে আরই হলো আমাদের রিটেন আর্নিংস। তাহলে আমরা কে ইর মান বের করছি, কে এর মান আমরা কত বের করছি? এই যে কে এর মান কত? 40%। যদি আমরা যখন স্পেসিফিক ক্লাসে এগুলোর কস্ট বের করছি তখন আমরা শিখছিলাম যে কে ই সমান সমান কে আর, অর্থাৎ যদি আমাদের পার্সোনাল ট্যাক্স রেট না থাকে তাহলে কে ই সমান সমান কে আরই হলো আমাদের রিটেন আর্নিংস। তার মানে এই যে কে আর সমান সমান কে ই সমান সমান 40%, এটাই হলো আমাদের এখন রিটেন আর্নিংস 40%। ওকে, এখন আসে আমরা এখানে একটা দিয়েছি, যেহেতু প্রিফারেন্স শেয়ার নিয়ে আর কিছু বলা নাই তাই 12%, 12%ই হলো কেপি। আর যেহেতু ব্যক্তিগত করার হার দেওয়া নাই তাই কেই যা তাই যা কে আর তাই একই কথা, যেগুলো আমি এখানে বলছি সেটাই। তাহলে গেল এটা। এখন আসে আমরা এগুলোর ব্যয় নির্ধারণ করে ফেলছি। হ্যাঁ, এরকম ছোটো ম্যাথ আমাদের আসতে পারে, এগুলো আমাদের বোর্ডই কোশ্চেন। বড় কোশ্চেনও আসতে পারে, বোর্ড কোশ্চেনও আসতে পারে। আমরা আগে যে ম্যাথটা করছি সেখানে 4টার ব্যয় নির্ধারণ করতে হয়েছে। এখানে আমাদের এই ম্যাথগুলোর এই 2টার ব্যয় নিয়ে কিছু বলা নাই, এরপরে এটারে ছোটো দেওয়া আছে। সো এগুলো ইজি আছে, জাস্ট আমরা সূত্র মনে রাখলে হবে। তাহলে এখন আমাদের এগুলো ব্যয় যেহেতু পেয়ে গেছি, আমরা কি নির্ধারণ করতে হবে? কে WACC। সো WACC কীভাবে নির্ণয় করবে? এই যে WACC সমান সমান এস ডিভাইডেড বাই বি ইন্টু কে এ, এই সূত্রটা আমরা শিখছিলাম, রাইট? তাহলে এখন আমরা ওই যে 12 লাখ টাকা 7 লাখ এগুলো পাইছি, এগুলো এখন কাজে লাগাবো এখানে। এই যে 12 লাখ, 5 লাখ, 7 লাখ, 8 লাখ, টোটাল কত লাখ? এই যে এখানে টোটাল বলা নেই, তাহলে আমরা টোটাল গণনা করে নিই। 12 লাখ আর 5 লাখ কত? 17 লাখ। 17 লাখ আর 7 লাখ কত? 24 লাখ। 24 লাখ আর 8 লাখ কত? 32 লাখ। তার মানে আমরা 12 লাখকে 32 লাখ থেকে ভাগ দেবো, এরপরে কমন শেয়ারের যে কস্ট বের করছে সেটা দিয়ে গুণ করবো 14%। এই যে 12 লাখকে 32 লাখ দিয়ে ভাগ, এরপরে হলো ইন্টু কমন শেয়ারের যে কস্ট বের করছে সেটা দিয়ে গুণ। এভাবে আমরা সবগুলোর করার পরে যোগ করে দেবো। যোগ করলে আমাদের 11.6575% আসে। এটাই হলো আর কি আমাদের অ্যান্সার। সো এই ম্যাথগুলো আমাদের বিভিন্নভাবে আসতে পারে। প্রথম ম্যাথটা দেখলাম আমরা, অনেক বড় ম্যাথ, অনেকগুলো রিকোয়ারমেন্ট, সবগুলোই করা লাগছে। এই ম্যাথটাতে আবার আমরা দেখছি একটু ছোট, সবগুলো করা লাগে নাই, কিংবা ছোট ইনফরমেশন দেওয়া আছে। তো এইভাবে করছে। সো এই ম্যাথগুলো দেখলে আমাদের ভয় পেলে চলবে না, এগুলো থেকে আমাদের অ্যান্সার করাই লাগবে। হ্যাঁ, এগুলো সবচেয়ে আমার মতে বিগ চ্যালেঞ্জ হলো সূত্রগুলো মুখস্থ রাখা আর কোনটার ক্ষেত্রে কী কী আমাদের থাকবে সেগুলো রাখা। সো আমরা স্পেসিফিক ক্লাসগুলো করলে এগুলো আরও বেশি ইজি হয়ে যাবে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবো অথবা ইনবক্সে নক করবা। হ্যাঁ, সো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।